আমার কিন্তু 1 টাকাও ব্যাংক ব্যালেন্স থাকে না। মানুষ বলে কোটিপতি। এখন আমি রাস্তায় বেরিয়ে অনেকে বলে কোটিপতি, আমি হাসি। পেঁয়াজটা হচ্ছে কৃষকের ব্যাংক। একসময় বাজার নাই, ঠেকে গেছে, তখন ওই পেঁয়াজ 10 কেজি 5 কেজি বিক্রি করে সে বাজার করে নিয়ে আসলো। কৃষিকাজে অনেক সম্মান, এই জিনিসটাই তো বাংলাদেশে কেউ এটা বুঝতেই পারবে না। মানুষজন তো চেষ্টা করে খালি কৃষিকাজ থেকে ওনারা এখন চাকরিজীবী হতে, প্রগ্রেসটা ওইভাবে করে চিন্তা করে। আমি যখন চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড নেই, তখন আমাদের এই কৃষিমন্ত্রী স্যার ছিলেন, তো উনি আমাকে বলল যে মানে আসলে আগে কিন্তু মানুষ কৃষিকে ওইভাবে মূল্যায়ন করতো না, তখন চাষার বাচ্চা বলে গালি দিত। সে গালিটা কিন্তু এখন উঠে গেছে, এখন আর সে গালি দেয় না। তো এই কৃষি ডিপার্টমেন্ট হচ্ছে অন্যরকম একটা ডিপার্টমেন্ট, যেখানে কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই কথাটা প্রচার আছে। যেমন আপনার করোনাকালীন সময় সারা বিশ্ব যখন স্তব্ধ, মানে সব কিছু বন্ধ ছিল, আমাদের কৃষিকাজ কিন্তু বন্ধ ছিল না। আমরা কাজ করছি মাঠে এবং আমাদের লোকজন কাজ করছে, এবং আমি তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যেটা যেটা করার দরকার আমরা কিন্তু সেটা করছি। আলহামদুলিল্লাহ, আমার একটা শ্রমিকও আপনার করোনা আক্রান্ত হয় নাই, আমরাও না। আমরা কাজ করছি রোদে বৃষ্টিতে, সব সময়ের জন্য কাজ করছি। আমার যদি 60 জন লেবার থাকে, তার মধ্যে আমি কাজ করি। আপনি বুঝতেই পারবেন না যে মালিক কোনটা আর শ্রমিক কোনটা। তো সেভাবে আমরা কাজ করতেছি, আনন্দের সাথে কাজ করি, মাঠে ভাত খাই, লেবারের সাথে ভাত খাই। অনেকে অনেক রকম কথা বলে যে এখন যে আমি এআইপি হয়েছি, যে আমি এগ্রিকালচার ইম্পর্টেন্ট পার্সন, আমি সেই পার্সন হিসাবে কিন্তু থাকি না। আমি তাও কাজ করি, ওদের সাথে ভাত খাই, ওদের রান্না করি। তো অনেক ভালো লাগে, আনন্দের সাথে কাজ করতেছি। এবং আমি মহিলা হয়ে আমি কিন্তু মহিলা দিয়ে কাজ করাই বেশিরভাগ। আমার প্রায় শতাধিক লোক আমার কাজ করে, এবং আমি একটা কৃষি কাজ করে যে আমি একটা কর্মসংস্থান করছি, একটা অনেক লোকজনকে কাজ দিতে পারতেছি। এরা আমার এখানে কাজ করে তাদের ফ্যামিলি বাঁচাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর বড় রহমত যে আমি সততার সহিত কৃষিকাজটা করতেছি। এখানে আমি দুনিয়াতে মানুষের কাছে যে সম্মান পাচ্ছি, ইনশাল্লাহ আল্লাহর কাছেও আমি সেই সম্মানটা পাবো, আমি সেটা আমি ভরসা করি। তো সেই হিসাবে যে কৃষিকাজ নারী কোনোভাবেই কিন্তু নারীরা পিছিয়ে নাই। তো আমি একজন জ্বলন্ত প্রমাণ যে আমি শহরের দিক যাইতে চাই না, কোনো চাকরি বাকরি করি নেই, সেইভাবে শিক্ষিত না। আমি কৃষিকাজটা করছি, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে এই কাজে বরকত দিছেন, এবং আমি একটা কর্মসংস্থান করছি। একবারে খান বীজ ভান্ডারের থেকে এখন আছে খান সিড এগ্রো লিমিটেড, যে এই কোম্পানিটা আমি করতে পারছি। প্রতি বছরে জমি বাড়ে, উৎপাদন বাড়ে। সেই হিসাবে আমার হাজব্যান্ড ব্যাংকে চাকরি করেন, আমার 2টে মেয়ে, আমি সেই 2টে মেয়ে, আমি বড় মেয়েটা স্টেট ভার্সিটি থেকে MBA শেষ করছে, ছোট মেয়েটাও ইনশাল্লাহ আমি ভার্সিটি পড়াশোনা করাবো। এবং আমি আর্থিক দিক দিয়ে আল্লাহর রহমতে আমি শ্রমিকদের নিয়ে অনেক ভালো আছি, এবং তাদের দিয়ে কাজ করাচ্ছি, তাদের নিয়ে আসি। আমার কিন্তু 1 টাকাও ব্যাংক ব্যালেন্স থাকে না। মানুষ বলে কোটিপতি। এখন আমি রাস্তায় বেরিয়ে অনেকে বলে কোটিপতি, আমি হাসি। বলুক, আপনাদের মুখে আল্লাহ পাক জয় দিক যে আমি আরও কিছু করতে পারি। তো একসময় আমি নিজেকে নিয়ে ভাবছি, এখন আমি নিজেকে নিয়ে ভাবি না। এখন আমি দেশের জন্য ভাবি, দেশের মানুষের জন্য ভাবি। যেহেতু একটা মানুষ যদি আমার কাছ থেকে বীজ নেয়, তো সেই বীজটা সে লাগানোর পর পেঁয়াজ হবে। সে পেঁয়াজটা হচ্ছে কৃষকের ব্যাংক। যেমন আপনার একসময় বাজার নাই, ঠেকে গেছে, তখন ওই পেঁয়াজ 10 কেজি 5 কেজি বিক্রি করে সে বাজার করে নিয়ে আসলো। এই হিসাবে পেঁয়াজটা হচ্ছে কৃষকের ব্যাংক আমরা মনে করি। সেই জায়গার থেকে যদি আমি সততার সহিত ভালো বীজ দিতে পারি, ভালো কিছু দিতে পারি, তারাও কিন্তু আমার জন্য দোয়া করবে, মন খুলে দোয়া করবে। তো সেই দিক দিয়ে আমার চিন্তা থাকে যে না, আপনার কাজ দেখে আমি অনেক কিছু খেয়াল করতাম যে আপনারা যেগুলো প্রসেসগুলো ফলো করেন, যেভাবে করে ধরেন ব্লোয়ার দিয়ে যেভাবে করে প্রিজার্ভ করছেন, পেঁয়াজ তো সবসময় আপনার বীজ বিক্রি করছেন, যে খান বীজ, কিন্তু তার মধ্যে আবার পেঁয়াজও বিক্রি করেন। পেঁয়াজটা যে প্রিজার্ভ করা বা একটা যে প্রসেস ফলো করা, তো ডিটেলস আমরা না যেয়ে বলি, কিন্তু আমি ভাবতাম যে আপনারা হয়তো বা ট্রেনিং নিয়ে আসছেন বিদেশ থেকে। তখন আপনি বললেন যে তখন পাসপোর্টও হয়নি, এটা কয়েক বছর আগের কথা। তো এগুলো তখন আমি জিজ্ঞেস করলাম আপনি তখন এই ট্রেনিংগুলো কোথা থেকে পেয়েছেন, তখন আপনি বললেন যেগুলো ইউটিউব দেখে দেখে শিখেছেন। হ্যাঁ, আমি ইউটিউব দেখে শিখেছি। এবং আমাদের কৃষির বিপ্লব শাইখ সিরাজ স্যার, উনি কিন্তু আমার মাঠে 3-4 বার করে গেছেন। বিটিভির দেওয়ান সিরাজ, এই যে বিটিভির মিঠু ভাই, অনেকজনই আমাদের ওখানে গেছেন, এবং আমরা কি করি, কেমনে করি, সব কিছু কিন্তু তারা দেখভাল করছেন। এই যে ইচ্ছাটা, এই জিনিসটা তো সবার ভিতরে নাই। সবাই তো বসে থাকে যে কখন সরকার একটা ট্রেনিং প্রোভাইড করবে, ট্রেনিংয়ে যায়, টাকাটা নেয়, নিয়েও দেখা যায় যে মাঝে মাঝে ওরা অ্যাপ্লাই করে, মাঝে মাঝে করে না। কিন্তু এই যে আমাদের তো বিরাট একটা শর্টেজ হয়ে যায়
পেঁয়াজটা তো আমাদের দেশে এটা কি বলবো স্টেপল একটা, তাই না? তো এই স্টেপলটা যখন আমাদের থাকে না, এটা তো চালের মতোই, চাল ডাল পেঁয়াজ, এটাই হচ্ছে আমাদের মেইন এগ্রিকালচারাল প্রোডাক্টস। তো এগুলোর মধ্যে দেখা যায় যে আপনারা যে প্রিজার্ভ করছেন এগুলোকে, যে তারপরে যখন ছাড়ছেন, এটা তো বিরাট একটা ব্যাপার। কিন্তু এই প্রসেসগুলো যে শেখা, একটা নিজে ইচ্ছা করে যে আপনি যে ইউটিউব থেকে রিসার্চ করে করে যেগুলো শিখছেন, আর বাংলাদেশে তো ধরেন ল্যান্ড অ্যাবান্ডেন্স এতটা না যতটা ধরেন ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, ওখানে ল্যান্ড আরও অনেক ইন অ্যাবান্ডেন্স আছে। তো আমাদের রিসার্চগুলো একটু কম, কিন্তু ওখান থেকে আমি দেখি যে আপনারা খুঁজে খুঁজে আপনি আপনার স্বামী এগুলো জিনিস শিখে তারপর আপনাদের কর্মীদেরকে শিখান, তারপর আবার নতুন নতুন এগুলো মেশিনারিজ বসাচ্ছেন, আপনারা কাজগুলো যে করছেন, এইগুলো তো একটা এগুলো ইনোভেশন। তো এগুলো অন্য কৃষকরা কি এগুলো শিখতে চায়? ওনারা কি এগুলোকে অ্যাডাপ্ট করছে? আসলে কি মানুষ এই কষ্টটা এখন করতে চায় না। যেমন আমি আজকে 20-22 বছর ধরে একটু একটু করে তিল তিল করে তাল করছি, মানে আমার ইচ্ছা ছিল, সাহস ছিল, এবং আমি করতে পারছি। এবং আমি পরামর্শ দিচ্ছি যে আপনারা করেন। এবং আমাদের যে আমরা এক সময় একা একা করছি, আমাদের দেখা দেখি করে আপনার কৃষি সম্প্রসারণ বিভিন্ন সেক্টরের লোক আগায় আসছে। তারা এখন আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে আমরা কি করব, আমাদের সার্বিক সহযোগিতা করতেছে। কৃষি গবেষণা, আপনার বিএডিসি, কৃষি সম্প্রসারণ, সবাই আমাদেরকে এখন মানে সেইভাবে আমাদের সহযোগিতা করতেছে। তো ওই সহযোগিতা কিন্তু আমরা আগে পাইনি। তো আমি মনে করি যে এই যে আমরা কিন্তু প্রকৃত কৃষক, আমাদের কিন্তু সব আছে, ধান, পাট, আপনার সরিষা, মুসুরি, তারপরে রসুন, কালো জিরা, আদাও করি, আমি আদা করি বস্তায়, এবং হলুদ আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা করতেছি। তার মধ্যে বাণিজ্যিকভাবে আমি পেঁয়াজের বীজটা করি। তো এই পেঁয়াজের বীজটা আমি যেরকম করছি এই 22 বছরে, তো এখন যদি কেউ চেষ্টা করে অবশ্য করতে পারে, করবে। কিন্তু এই পেঁয়াজ এবং পেঁয়াজের বীজটা আমাদের বাহিরের উপরে নির্ভরশীল হতে হবে না। আমরা যদি সবাই মিলে কাজ করি এটার উপরে, তাহলে আমাদের বাহিরে থেকে আনতে হবে না, আমরাই আরও বরঞ্চ বাহিরে দিতে পারবো। তো সে ঝুঁকিটা কেউ নিতে চায় না, রিস্কটা কেউ নিতে চায় না। তো আমরা তো রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে কাজ করি। একসময় আমাকে ব্যাংক লোন দিত না, কৃষিকাজে কোনো লোন নাই। এখন কিন্তু ব্যাংক আমার পিছে ঘুরে, বিভিন্ন ব্যাংকের লোকজন আসে, আপা আসেন, আপনাকে সহযোগিতা করব। আসলে যখন আমাদের দরকার ছিল তখন কিন্তু কেউ দেয় নাই। তো এই জিনিসটা আমাদের মাথায় কাজ করে। আমরা অনেকটা কৃষককে বলি যে কৃষিকাজে অনেক সম্মান, এবং কৃষিকাজে এক বছরের লস গেলে পরের বছরে লাভ হইলে সেটা পুষায় যায়, কিন্তু কৃষিকাজ ছাড়া যাবে না, মানে ধরে রাখতে হবে সেটাকে। আমি যদি মন দিয়ে একটা জিনিসকে করি, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে বরকত দিবে। আমি এটা চেষ্টা করি। যখন মানে মাঠে আপনার ফসল থাকে, ফসলের মাঠ দিয়ে যখন হেঁটে যাব, তখন ফসলেও বুঝবে যে না, আমার মালিক আসছে, ভালো লাগবে। একটা পরিচর্যা করতে হবে তার। আমরা যে পেঁয়াজের বীজটা করি, এটাকে বাচ্চার মতো লালন পালন করি, একটা শুরু থেকে শেষ পর্যন্ত এর পিছনে লেগে থাকি। এই কানেকশনটাকে আপনি ফিল করেন, এটা একটু বলেন, কারণ সবার হাতে তো হয় না। আর এরকম আপনাদের মতো কৃষিকাজ যদি না করতাম, আমরা কি খেতাম? মানে কৃষিকাজটা যদি নাই থাকতো, আর আমাদের এখানে কিন্তু ইনোভেশনটা কম, বাট আপনার যে কানেকশনটা আপনি ফিল করেন যে প্রকৃতির সঙ্গে, এটার কথা একটু বলেন, কারণ সবার দ্বারা তো সব কিছু হচ্ছে না। আসলে কি যে এইটাকে মেনটেন করতে হবে এভাবে যে আমরা এই সময়টা লাগাইলাম যে এইখানে অতি তাপমাত্রায় আমার বীজটা নষ্ট হয়ে যাবে, অতি ঝড় বৃষ্টিতে, শিলাবৃষ্টিতে আমার বীজটা নষ্ট হয়ে যাবে। সেটার জন্য আপনার গবেষণা আমাদেরকে রিসার্চ করে এখন বলতে পারবে যে আপনারা এইটা এই সিজনে করেন, একটু আগে করেন, কিংবা একটু আগে পরে করেন। সেই হিসাবে যদি আবহাওয়ার মানে খবরগুলো আমরা দেখি যে কখন কোন আবহাওয়ার মানে খবরটা বলতেছে। যেমন আমরা নভেম্বর মাসে আমরা এই পেঁয়াজের বাল্বটা লাগাই, তখন যদি আবহাওয়া বলে যে আপনার এই সপ্তাহের মধ্যে ঝড় বৃষ্টি আছে, তখন আমাদের ওই সপ্তাহটা পরে লাগাইতে হবে, যেহেতু আমি ওই সপ্তাহের মধ্যে একটা ঝুঁকি আছে, রিস্ক আছে। এই যে জিনিসগুলো তো আপনি কন্ট্রোল করতে পারবেন না, এটা প্রাকৃতিক দুর্যোগ। আমরা আল্লাহর নামে লাগাইছি, কিন্তু আল্লাহ পাক যদি রাখে থাকবে, নাহলে থাকবে না। এটার উপর আমাদের একটা ভরসা থাকে। তারপরেও কিন্তু আমাদের চোখে ঘুম থাকে না, আমরা মানে টেনশনে থাকি, মেঘ দেখলে আমাদের ভালো লাগে না।